আমি আজ বৃষ্টি বিঘ্নিত এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র ডিআইটি মসজিদ চত্বরে সমবেত হাজার হাজার এই জনতার বিপুল উপস্থিতিকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পূর্বাভাস হিসেবে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের অভূতপূর্ব বিজয়ের পূর্বাভাস হিসেবে বিবেচনা করতে চাই। সেজন্য আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন দীর্ঘ আন্দোলন সংগ্রাম, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা, গুম খুন হত্যাকাণ্ডের এক দীর্ঘ পথ পাড়িয়ে অসংখ্য অগণিত মানুষের জীবন এবং শাহাদাতের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 2024-এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব ইসলামের অনুকূল পরিবেশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজারি আদায় করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের ইসলামপন্থীরা, এদেশের মুসলমানরা দীর্ঘ সংগ্রাম করে এসেছে। 1909 সালে কলকাতার আধিপত্যবাদ থেকে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার মুক্তির লক্ষ্যে তারা বঙ্গভঙ্গ করেছিল। তারা মুসলমানদের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে একটি মানচিত্র এবং একটি দেশ গঠন করার লক্ষ্যে 1947 সালে তারা দিল্লিকে সালাম জানিয়ে তারা স্বতন্ত্র একটি মুসলিম ভূখণ্ড গড়বার লক্ষ্যে সুদূর সেই পিন্ডির সঙ্গে জোটবদ্ধ হয়ে দিল্লিকে বাংলাদেশের এই পূর্ববঙ্গ থেকে, পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত করেছিল। এরপরে শুরু হয় 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ এক সংগ্রাম, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। দুর্ভাগ্যজনকভাবে 1947 সালে ইসলাম প্রতিষ্ঠার অঙ্গীকার করে দেশের মানুষের ম্যান্ডেট নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অভূতপূর্ব যে গণরায় দিয়েছিল, পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা 24 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই অভিপ্রায়কে গলা টিপে হত্যা করার পায়ে তারা চালিয়েছে। ইসলামের সঙ্গে তারা গাদ্দারি করেছিল। ইসলামী শাসন কায়েম করবার অঙ্গীকার করে সে অঙ্গীকার ভঙ্গ করে একদিকে বাংলার মুসলমানদেরকে তারা বোকা বানাবার চেষ্টা করেছে, আরেকদিকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল। যার অনিবার্য ফলশ্রুতিতে 1971 সালে মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ হয়েছিল। 1971 সালে জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই হয়েছিল। 1971-এ বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই হয়েছিল। দীর্ঘ 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অত্যাচারী, জালিম, স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বাংলার মানুষ ঝাঁটাপেটা করে বিদায় করেছিল। এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে। এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে তারা স্বপ্ন দেখেছিল একটি শান্তির রাজ কায়েম হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম 1971-এর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব 9 মাসের হাজার হাজার শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করে মুক্তিযুদ্ধের কয়েক মাসের মধ্যে নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধীর চালান্তরে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি বলি দিয়েছিলেন। তিনি দিল্লি
ভেজাল চেতনা মার্কেটিং করবার ইতিহাস। 53 বছর পর্যন্ত আমরা দেখেছি যখনই এদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, যখনই এদেশের মানুষ ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করবার চেষ্টা করেছে, তখনই এদেশের মানুষকে রাজাকার এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে শেখ হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। চূড়ান্ত ভাবে জুলাই অভ্যুত্থানের সময় যখন আমার 4 কোটি ছাত্র জনতা মেধার ভিত্তিতে বাংলাদেশকে গঠন করবার যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামলো, তখন ভারতীয় সেবাদাসী শেখ হাসিনা আমার 4 কোটি সোনার সন্তানকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সেদিনই আমাদের সোনার ছেলেরা বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, দেশের সাম্যের কথা বললে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, দিল্লির বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গনে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে। সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ঢুকে গিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অতীতের তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ করে আমি আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামের এই গৌরবোজ্জ্বল ভূমি নারায়ণগঞ্জের রাজপথে আমি বলতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ৭২-এর বাকশালী সংবিধানের মাধ্যমে চিন্তায় এবং হাইজ্যাক করা হয়েছিল, আবার ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ২০২৪-এর জুলাই বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায়, রাজপথে যুদ্ধ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় তার রাজনৈতিক প্রধান এজেন্ডা আমরা জাতির সামনে তুলে ধরেছি। আমাদের এখন প্রথম এবং প্রধান এজেন্ডা হলো আগামীর বাংলাদেশ ৭২-এর আদর্শে পরিচালিত হতে পারে না। আগামীর বাংলাদেশে ৭২-এর সংবিধান চলতে পারে না। আগামীর বাংলাদেশ চলবে ২৪-এর অভ্যুত্থানের আদর্শের ভিত্তিতে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আমি সবিনয়ে অনুরোধ করতে চাই, প্রায় সহস্রাধিক জুলাই যোদ্ধার রক্তের উপর আপনি ক্ষমতার মসনদে বসেছেন। জুলাই যোদ্ধারা যেজন্য জীবন দিয়েছে, সেই জুলাইয়ের চেতনা এবং স্পিরিটকে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। এটা ডক্টর ইউনূসের জন্য লজ্জার বিষয় যে আজ বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো, বাংলাদেশের জনতার আধ্যাত্মিক চেতনা নিয়ে এদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা লজ্জার বিষয়। পরিষ্কার ভাষায় বলি, স্পষ্ট ভাষায় বলছি, অনতিবিলম্বে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক ঘোষণা প্রদান করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের যথেষ্ট সময় পূর্বে, যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই বাংলাদেশে কার্যকর হবে। উচ্চ কক্ষে পিআর পদ্ধতি ছাড়া কোন উচ্চ কক্ষ বাংলার মাটিতে
বাংলাদেশ খেলাফত মজলিস অঙ্গীকার করে আল্লাহর জমিনে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমে। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে কথা দিচ্ছে, আগামী বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো বৈষম্য থাকবে না, কোনো অবিচার থাকবে না। মানুষ তাদের অধিকার নিয়ে শান্তিতে নিরাপদে দেশে বসবাস করতে পারবে।